হ্যালো বন্ধুরা, আজকে আমরা ব্যাখ্যা করব ডিভাইন আরবান গড চ্যাপ্টার 1। আগে এই গল্পটার ইন্ট্রো জেনে নিই। 5 বছর আগে পরিবার ধ্বংস হয়ে যায়, আর অযোগ্য ইয়েচেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। 5 বছর পর সেই অবহেলিত ইয়েচেন ফিরে এসেছে, অলৌকিক শক্তি নিয়ে, যা দেবতাদের কাঁপিয়ে দিতে পারে। এবার সে আকাশকে ভয়ে কাঁপাবে, পৃথিবী তার সামনে নত হবে। ইয়েচেনের লক্ষ্য একটাই, সবকিছুর শীর্ষে পৌঁছানো। শুরু হচ্ছে তার প্রতিশোধ ও আধিপত্যের যাত্রা। গল্পের শুরুতে একটি আধুনিক শহরকে দেখানো হয়। সেখানে আমাদের মূল চরিত্রকে দেখা যায়। টুপি পরে রাস্তায় হাঁটছে, তার পাশে একটি মেয়ে যাচ্ছে। তাকে দেখে ইয়েচেন সেই মেয়েটিকে ডেকে বলে, সুন্দরী, আমি দেখতে পাচ্ছি তোমার গায়ে কালো দাগ পড়েছে, আজ তোমার রক্তক্ষয় হবে। ইয়েচেন তার কেপ ঠিক করে বলে, ভবিষ্যতের বিপর্যয় রোধ করার জন্য তুমি কিছু রক্তপাত করো না কেন? মেয়েটি ইয়েচেনের কথা শুনে বলে, রক্তপাত? রক্ত? মেয়েটা ইয়েচেনের কথা শুনে খারাপ লাগে। সে রাগ করে চলে যায় আর ইয়েচেনকে বলে যায়, তুমি বদমাশ, আমি কুমারী নই, আর তোমার সাথে ডেট করতেও চাই না। ইয়েচেন মনের মধ্যে বলে, আমি তোমাকে সাহায্য করার জন্য যথেষ্ট সদয় ছিলাম, কিন্তু আমাকে বদমাশ বলা হয়েছে। আমি মাত্র 5 বছরের জন্য চলে এসেছি। জিয়াংছেংয়ের মহিলারা কি এমন হয়ে গেছে? কিন্তু এটা সত্যি। সর্বোপরি এটা কুনলুনজু নয়, সর্বত্র সাধারণ মানুষ আছে। বিশ্বাস না করাই স্বাভাবিক। আমি জিয়াংছেংয়ের পরিবারে জন্মগ্রহণ করেছি, যদিও আমাকে সবসময় আমার সহকর্মীরা নির্যাতন করত। তবুও আমার 3 জনের পরিবার খুশি ছিল, কিন্তু 5 বছর আগে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ইয়েচেন একদিন ঘরে এসে দেখে তার পুরো পরিবার শেষ হয়ে গেছে। এক লোকের কাছে দৌড়ে আসে আর জোরে বলে, আমি তোমাকে মেরে ফেলব। ইয়েচেনের হাতে একটা ছোট ছুরি ছিল। সামনে থাকা লোকটা সেই ছুরিটা ভেঙে ফেলে আর ইয়েচেনের হাত ধরে ফেলে। সে বলে, জিয়াংছাংয়ের পরিবারটা আসলে কি? তুমি যদি রাজধানীরও একটি পরিবারও হও, আমি নিজের হাতে সেটা ধ্বংস করতে পারি। তুমি কিভাবে ভাবলে এত ছোট একটা জিনিস দিয়ে আমাকে মারবে? ইয়েচেন মনের মধ্যে বলে, শেষ পর্যন্ত যদি আমার মা আমাকে পূর্ব খিয়ান হ্রদে ধাক্কা না দিতেন, তাহলে আমার ভয় হচ্ছে আমিও হয়তো বেঁচে থাকতাম না। কিন্তু সেই কারণেই আমার প্রভু আমাকে রক্ষা করেছিলেন, আর তার সাথে কুনলুন ভয়েডে নিয়ে গিয়েছিলেন। এখন আমি আমার প্রভুর মিশনের কারণে জিয়াংচ্যাংয়ে ফিরে এসেছি। আমি ইয়েচেন শপথ করছি, সমস্ত রক্তের ঋণ দ্বিগুণ পরিশোধ করব। হঠাৎ ইয়েচেন তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না, আর তার প্রেসারের কারণে রাস্তায় থাকা মানুষের সমস্যা হচ্ছিল। কেউ ঠিকমতো দাঁড়াতে পারছিল না। ইয়েচেন মনের মধ্যে রাগ করে বলে, যারা আমার পরিবারকে মেরেছিল তাদের আমি মেরে ফেলব। এই সব ভাবার পর সে দেখে ইয়েচেন তার শরীর নাড়াতে পারছে না, তার শরীর দুর্বল হয়ে গেছে। এরপর ইয়েচেন শান্ত হয়ে বলে, এই নিপীড়নমূলক পরিবেশ আমাকে নিঃশ্বাস নিতে কষ্ট দিচ্ছে। আমি দুর্ঘটনাক্রমে নিরীহ মানুষদের প্রভাবিত করেছি। ইয়েচেন তার হাত মুঠো করে তার শক্তি নিয়ন্ত্রণ করে, আর সাধারণ মানুষরা বুঝতে পারে তাদের সাথে কি হয়েছিল। ইয়েচেন সেখান থেকে লাফ দিয়ে একটি উঁচু বিল্ডিংয়ের ওপরে চলে যায়, যাতে কেউ তাকে দেখতে না পায়। নিচের মানুষরা একজন আরেকজনকে বলে, তুমি কি অদ্ভুত এক আভা অনুভব করেছ? ইয়েচেন নিজের কেপ ঠিক করে বলে, চলো আগে বৃদ্ধ লোকটি আমাকে যে কাজটি দিয়েছে তা শেষ করি। সর্বোপরি অনেক সময় হয়ে গেছে, তাই প্রতিশোধ নেবার কোনো তাড়াহুড়ো নেই। ইয়েচেন এল্টা কোম্পানির সামনে এসে দাঁড়ায়। এই কোম্পানিকে দেখে বলে, জিয়াংচেং হুয়ামেজ গ্রুপ, চীনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির মধ্যে একটি, জিয়াংচেংয়ের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির মধ্যে একটি। ইয়েচেন বলে, এটা কি সঠিক জায়গা? জিয়াংচেং হুয়ামেই গ্রুপের জিয়া রুয়কশু পেছনে একটা মেয়ের কথা চিন্তা করে বলে, 3 দিন আগে বৃদ্ধ লোকটি তিয়ানকির গঠন ভেঙে ফেলার জন্য দৌড়েছিল, আর দেখতে পেয়েছিল জিয়া রুয়কশু 100 দিনের মধ্যে একটি বিপর্যয় ঘটাবে, আর তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আমার ভাগ্যে বেগুনি ড্রাগনের প্যাটার্ন আছে, যেটা এই বিপর্যয় ভাঙতে পারে, তাই আমাকে পাঠানো হয়েছে। বৃদ্ধ লোকটি যখন বলতে শুনেছিল, তখন সে জিয়াংচ্যাং ভ্রমণ করেছিল, আর জিয়া রুয়কশুয়ের দাদির সঙ্গে তার প্রেম ঘৃণার সম্পর্ক ছিল। জিয়া রুয়কশু কি তার নাতনি? যাই হোক, এগিয়ে যাই এবং এটি একবার দেখে আসি। ইয়েচেন সেই কোম্পানিতে যায় ভিতরে ঢোকার জন্য। সেখানে 2 জন গার্ড এসে ইয়েচেনকে থামতে বলে। ইয়েচেন হুয়ামেই গ্রুপের গার্ডকে জিজ্ঞেস করে,
এখানে কি জিয়ারুওস্কু নামে কেউ আছে? আমাকে তাকে খুঁজে বের করতে হবে। গার্ড ইয়েচেনকে বলে, মিস্টার জিয়া, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? ইয়েচেন গার্ডকে বলে, আমি এটা কিভাবে করতে পারি? আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু আছে। আমার তার সাথে সরাসরি কথা বলা দরকার। যদি সুবিধাজনক না হয়, আমি সোফায় তার জন্য অপেক্ষা করব। একজন গার্ড ইয়েচেনকে থামায় আর বলে, থামো, মিস্টার জিয়া এমন কেউ কি নেই যার সাথে দেখা করা যায়? তুমি কোথা থেকে এসেছো? তোমাকে দেখতে গরিব লোকের মতো লাগছে। তুমি কিভাবে অপেক্ষা করতে পারো মিস্টার জিয়ার মতো? বের হয়ে যাও এখান থেকে। এত গুরুত্বপূর্ণ কি? আমি তোমাকে বিশ্বাস করি না। যেহেতু কিছুই নেই, দয়া করে বেরিয়ে আসুন। ইয়েচেন বলে, তুমি কি বলতে চাইছো? এরপর সে একটা অ্যাবিলিটি অ্যাক্টিভেট করে। এই শক্তির কারণে পেছনে থাকা গার্ড নিজে থেকেই বসে পড়ে। নিজের শরীরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। গার্ড একজন আরেকজনকে বলে, কি হলো? আমি জানি না। আমার মনে হচ্ছিল যেন আমি এক মুহূর্তের জন্য মারা যাব। ইয়েচেন কেপকুলে হাতে নিয়ে সোফার দিকে যায় আর বলে, তুমি কি বলছো তা দেখো। কোনো কিছু নিয়েই পাগলামি করো না। আজকাল মানুষ এতটাই অযোগ্য। এরপর সোফায় বসে আর বলে, তোমার ম্যানেজারকে এখানে ডাকো। আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা কেমন লাগলো? যদি এইটাতে বেশি লাইক আসে তাহলে এইটাকেই এক্সপ্লেন করব। এটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে দেখতে পাই ইয়েচেন সোফায় বসে পড়ে আর গার্ডরা কিছুই করতে পারে না। গার্ডদের বস এসে বলে, কি হলো? এখানে কিছু স্পেশাল গার্ড আসে আর্মার পরে। এসে বলে, ভদ্রলোক। ইয়েচেন দাঁড়ায়। সামনে গার্ডরা এসে ঘিরে ধরে। একজন গার্ড বলে, আমি নিরাপত্তা বিভাগের প্রধান। তুমি কি তোমার ঝামেলার পরিণতি সম্পর্কে ভেবে দেখেছ? ইয়েচেন বলে, আমি আবারও বলছি, আমি জিয়ারুওস্কুকে খুঁজছি। আমার সাথে হস্তক্ষেপ করো না। গার্ডের বস মনের মধ্যে বলে, এই লোকটার কি হয়েছে? ওর কাছ থেকে রক্তের গন্ধ বেরোচ্ছে। এমনকি আমার মনে হচ্ছে যদি আমি আবার তার সাথে ঝামেলা করি তাহলে সে আমাদের সবাইকে পিঁপড়ের মতো মেরে ফেলবে। গার্ডদের বস একটু ভয় পেয়ে ভদ্র হয়ে বলে, স্যার, দুঃখিত, মিসিস জিয়া আজ এখানে নেই। তুমি তোমার যোগাযোগের তথ্য কেন রাখো না? সে এলে আমি তাকে বলবো। ইয়েচেন বলে, কি এখানে নেই? তাহলে আমাদের আর কিছুই করার নেই। গার্ডরা মনে মনে অনেক খুশি হয়ে যায় আর ইয়েচেনকে বলে, এটা সত্যি একটা ভালো আইডিয়া। ইয়েচেন সোফায় বসে বলে, যাই হোক, আমার কিছু করার নেই, তাই আমি এখানে বসে তার জন্য অপেক্ষা করব। আমার জন্য চিন্তা করো না, তোমরা নিজের কাজ করো। গার্ডরা অনেক শক হয়ে যায় ইয়েচেনের কথা শুনে। গার্ডরা মনে মনে অনেক ভয় পেয়ে বলে, তুমি কিভাবে এত বিপজ্জনক লোককে এখানে ঘুরে বেড়াতে দিতে পারো? এভাবে কাজ করলে আমার চাকরি চলে যাবে। বস জোরে বলে, ওটা যথেষ্ট নয়। স্যার, ভাইয়েরা, চলো যাই। পেছন থেকে এক সুন্দরী মেয়ে বলে, দাঁড়াও তোমরা। ইয়েচেন সেই দিকে তাকায় আর মেয়েটা সামনে এসে বলে, আমি এটা যত্ন নেব। একটা গার্ড মেয়েকে দেখে বলে, আমি তো ধুরন্ধর হব। কি সুন্দর! কে সে, তাই না? আরেকটা গার্ড উত্তর দিয়ে বলে, তুমি এখানে নতুন। তুমি সান ই, ডিরেক্টর সানকেও চেনো না। চেহারার দিক থেকে তার সাথে প্রতিযোগিতা করতে পারে এমন একমাত্র ব্যক্তি হলেন সিইও জিয়ারুওস্কু। একটা গার্ড সতর্ক করে বলে, পরিচালক, এখানে বিপদ। তুমি। সেই মেয়েটা বলে, হ্যাঁ, তুমি সরে যাও। মেয়েটা এসে ইয়েচেনকে বলে, হ্যালো, আমার নাম সান ই। তোমার জন্য আমি কি কিছু করতে পারি? ইয়েচেন সান ই নাম শুনে হেরান হয়ে মনের মধ্যে বলে, গত 5 বছরে যদি এমন কিছু মানুষ থাকে যাদের আমি ছেড়ে দিতে পারি না, তাদের মধ্যে একজন হলো সান ই। যখন আমি জুনিয়র হাই স্কুলের ছাত্র ছিলাম তখন আমি 1 বছর ধরে তার সাথে একই টেবিলে বসেছিলাম আর খুব ভালো সম্পর্ক ছিল। পরে হাই স্কুলে স্ট্যাটাসের পার্থক্যের কারণে আমরা আবার একে অপরের সাথে যোগাযোগ করেছি। ইউনহু উইলার ঘটনার পর মাস্টার আমাকে হ্রদ থেকে উদ্ধার করেছিলেন আর ইয়ে পরিবারের কাছে গিয়েছিলেন। সেই সময় ইয়ে ফ্যামিলি কম্পাউন্ড দখল করা হয়েছে। ইয়ে ফ্যামিলি ও জিয়াংছেংয়ের সকলের অস্তিত্ব হয়ে উঠেছে। চিৎকার করে সমস্ত পরিবার ঘোষণা করে তারা আর ইয়ে পরিবারের সাথে যোগাযোগ রাখছে না।
আমার বাবার প্রতিষ্ঠিত তিয়ানজেং গ্রুপটিও অধিগ্রহণ করা হয়েছে। রাজধানীতে প্রায় সবাই সেই লোকটির ছায়া ছিল, কিন্তু সানি তার পরিবারের বিরোধিতা সত্ত্বেও গুজব এবং ভয় সহ্য করে তার বাবা মায়ের মৃতদেহ নিতে মর্গে যান, নিজেই শ্মশানে নিয়ে আসেন। পরে তিনি স্বর্গের অন্ত্রের পাহাড়ে আমাদের 3 সদস্যের পরিবারের জন্য একটি সমাধিফলক তৈরি করেন। এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না কিভাবে একজন মহিলা আমাকে পছন্দ করে, আমি কিভাবে ইয়েছেন তার নিষ্ঠা সহ্য করতে পারি। আজ এখানে আবার দেখা হবে আশা করিনি। সানি ইয়েছেনকে কাছে আসতে দেখে বলে, তুমি আমার খুব কাছে চলে এসেছ। ইয়েছেন ক্ষমা চায়। সানি হেসে বলে, স্যার, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আপনি চিন্তায় ডুবে যাননি তো? দুঃখিত, তুমি দেখতে অনেকটা আমার পুরনো বন্ধুর মতো, আমি ভাবনায় ডুবেছিলাম। সানি বলে, এটা একটু অদ্ভুত, তাই না স্যার? সানি গার্ডদের বলে, যেহেতু এই ভদ্রলোক কারোর জন্য অপেক্ষা করতে চান, তাকে এখানে অপেক্ষা করতে দিন, আর কোনো ঝামেলা করবেন না। আমি ক্ষমা চাইছি। ইয়েছেন সানিকে দেখে বলে, গত কয়েক বছরে সানি অনেক বদলে গেছে। সানি তরমুজির দিকে তাকিয়ে বলে, তার বুকের ওজন অনেক বেড়ে গেছে। ইয়েছেন এখন বলে, কিন্তু জিয়াং রক সুইট জিনিসটা একপাশে রেখে দিতে হবে। সান ই তার গাড়ির সামনে এসে তার চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে বসে সামনে থাকা গ্লাসে পিছনে দেখে ইয়েচেন বসে আছে, আর এটা দেখে অনেক চমকে যায়। ইয়েচেন সান ইকে ডাকে, হ্যালো সুন্দরী। সান ই ইয়েচেনকে বলে, তুমি কখন ঢুকলে? তুমি কি চাও? ইয়েচেন গাল চুলকারে আর বলে, আমাকে একটা লিফট দাও। সান ই বলে, তুমি কারো জন্য অপেক্ষা করছো তাই না? ইয়েচেন বলে, ওই দিকটা আর গুরুত্বপূর্ণ নয়। সান ই বলে, যাই হোক, তোমার নাম কি? যার নাম নেই তাকে আমি গাড়িতে বসতে দিতে পারি না, তাই না? ইয়েচেন সান ইকে দেখে বলে, শিলের অন্ধকার, এমনকি রক্তের চিহ্ন, গুরুতর কিছু লক্ষণ, ওকে কষ্ট পেতে দেয়া উচিত নয়। ইয়েচেন তার নাম বলে, আমার নাম মাকোটো, আমাকে মাকোটো বলে ডাকতে পারো। চ্যাপ্টার 2 এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যাপ্টার 3 সান ই লংহু হোটেলে আসে। সেখানে একটি পার্টি হচ্ছিল, আর তার সঙ্গে ছিল মাকুটো। পার্টিতে কিছু লোক সান ইকে দেখে অবাক হয়ে বলে, ধুর, কে এই মেয়ে? তার শরীরটা যেন ফুলে গেছে। অবশ্যই এটা সানমেই, হুয়ামেই কোম্পানির বড় কর্মকর্তা। মাকুটোকে দেখে একজন বলে, কিন্তু সে কেন একজন ছেলের সঙ্গে এসেছে? আমি প্রথমবারের মতো তাকে কোনো ছেলেকে পার্টিতে আনতে দেখলাম। সে এত বাজে জামা পরে এসেছে কেন? সান ই একটা চেয়ার নিয়ে বলে, চলো এখানে বসি। মাকুটো বলে, কোনো সমস্যা নেই। কিছু লোক সান ইকে ডেকে বলে, পরিচালক সান, অবশেষে আপনাকে এখানে পেলাম। আমি গুয়ো হাইডং, ইউনশেং কোম্পানির মালিক। চলো একসঙ্গে বসি। মাঝখানের লোকটা বলে, পরিচালক সান, আমার নাম কিয়ানিয়াং। হাইয়ং হোটেল আমাদের পরিবারের মালিকানা। ডান পাশের লোকটা বলে, যদি আপনার কিছু মনে না হয় আমিও এখানে বসব। সবাই সান ইকে ঘিরে ধরে বলে, চলো একটু পান করি। সান ই একটু সমস্যায় পড়ে যায়। মাকুটো এসে তার হাত থেকে গ্লাস নিয়ে বলে, আমিও তোমাদের সঙ্গে পান করব। বাকি সবাই মাকুটোকে দেখে রেগে যায় এবং বলে, তুমি কে? তুমি আমার সঙ্গে থাকার জন্য এসেছো? তোমার নাম কি? তুমি কে? এই সব প্রশ্ন করতে থাকে। যখন মাকুটো নিজের নাম বলতে যাবে, তখন সান ই তাকে থামিয়ে বলে, এটা পানীয় বন্ধ করার উপায় নয়, আমি এখান থেকে নেব। সান ই মাকুটোর কাছ থেকে গ্লাস নিয়ে বলে, আমি মদ্যপানে ভালো মা, আমি শুধু এক চুমুক খেতে পারি। আশা করি আপনি বুঝবেন, আমাকে ধমক দেবেন না। বাকি সবাই তো প্রেমে পাগল হয়ে যায়। একজন ইয়ং মাস্টার এসে বলে, শুধু এক চুমুক? মিস সান, একটু বেশি তাই না? সান ই একটু ভয় পেয়ে যায় তাকে দেখে এবং বলে, চেং চেং ফেং। বাকি সবাই তার পরিচয় দেয়, এটা চেন ফেং, চেন পরিবারের দ্বিতীয় ইয়াং মাস্টার। আরেকজন বলে, সান ই কিভাবে তার সঙ্গে ঝামেলায় পড়ল? চেন ফেং সান ইয়ের কাছে এসে বলে, গতবার যখন তুমি বিদায় না জানিয়ে চলে গিয়েছিলে, তখন তুমি সত্যিই আমাকে মুখ দেখাওনি। তাই ক্ষতিপূরণ করার জন্য তোমাকে এই বোতল ওয়াইন পান করতে হবে। এটা কোনো অনুরোধ নয়, এটা একটা আদেশ। সান ই একটু ঘাবড়ে গিয়ে বলে,
মিস্টার চেন, আমি ভালো মদ্যপানকারী নই। বেশি মদ্যপান করলে আপনার জন্য ঝামেলা তৈরি করব। আমি কি এটা খেতে পারি? সান ই মনে মনে ভাবে, ও না, শেষবার যখন আমি তার ওয়াইনে কিছু ভুল স্বাদ পেয়েছিলাম তখন সম্ভবত সেটাতে নেশা ছিল, তাই আমি সেটা তার উপর ঢেলে দিয়েছিলাম। চেন ফেং রূঢ়ভাবে মদের বোতল কাছে নিয়ে বলে, আমার একটা প্রেসিডেন্সিয়াল স্যুট আছে। মাতাল অবস্থায় ঘুমানোর জন্য সেখানে প্রচুর জায়গা আছে। পান করুন, অজ্ঞান হবেন না। সান ই মনে মনে ভাবে, কি করব? চেন ফেংয়ের গুণাবলী সকলের জানা। যতক্ষণ সে মেয়েটিকে পছন্দ করে, এমনকি যদি সে সাত্রীয় হয়, সে তাকে মাদকাসক্ত করার সাহস করে। এ ধরনের নোংরামি। চেন ফেং রেগে গিয়ে বলে, ধুর, আমার পানীয় না নেওয়ার সাহস কি করে হলো? চেন ফেং রেগে গিয়ে বলে, কুত্তা, তুমি ভালো মেয়ে হওয়ার ভান করতে চাও? আজ তোমাকে পান করতেই হবে। সান ই এর হাত থেকে গ্লাস নিচে পড়ে যায়। সে মনে মনে বলে, আমি একটি সাধারণ পরিবারে জন্মেছি। সমাজে ঢোকার জন্য অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়েছি। বড় কর্মকর্তা হওয়ার জন্য আমার অনেক সময় লেগেছে। বাইরের লোকের চোখে আমি সেরা ছিলাম, কিন্তু এত বড় পরিবারের ছেলের তুলনায় আমি কিছুই না। ঠিক তখনই মাকুটো চেনফেংয়ের হাত থেকে গ্লাস কেড়ে নেয়। চেনফেং অবাক হয়ে তাকিয়ে থাকে। সে মাকুটোকে গালি দিতে শুরু করে। মাকুটো সেই বোতল হাতে নিয়ে একেবারে জোরে চেনফেংয়ের মুখে বাড়ি মারে। চেনফেং মার খেয়ে নিচে বসে পড়ে। সে কাঁপতে কাঁপতে বলে, ব্যথা করছে, খুব ব্যথা করছে। কে তুমি? সে মুখে হাত দিয়ে বলে, তুমি আমাকে মারার সাহস কিভাবে করলে? আমার বাবাও কখনো আমাকে মারেনি। সান ই হঠাৎ এই আক্রমণ দেখে হতবাক হয়ে যায়। মাকুটে জোরে বলে, তুমি কে? তুমি তাকে জোর করে পান করানোর সাহস কিভাবে করলে? বাকি সবাই এই দৃশ্য দেখে ভয় পেয়ে কাঁপতে শুরু করে। তাদের মনে প্রশ্ন জাগে, কিরে, এটা কি হচ্ছে? সে জিয়াংচ্যাংয়ের চেন পরিবারের তরুণ মাস্টার। পাশে একজন ফিসফিস করে বলে, সবচেয়ে ভয়ানক বিষয় হল চেন পরিবারের পাশে একজন পুরনো মার্শাল আর্ট শেখা লোক আছে বলে শোনা যায়। আমি ভয় পাচ্ছি সে আজ রাতে বাঁচবে না। সে চেন পরিবারের সঙ্গে ঝামেলা করার সাহস করেছিল। সান ই মনে মনে ভাবে, এটা কত কঠিন, আমি আসলে তাকে জড়িয়ে ফেলেছি। ভয়ে কাঁপতে কাঁপতে সান ই চেন ফেংকে বলে, দুঃখিত, আজ রাতে আমি যতটা পারি এবং যতটা সম্ভব ওয়াইন খাবো। আমি আমার বন্ধু, দয়া করে তাকে যেতে দাও। চেন ফেং রেগে গিয়ে সানিকে থাপ্পড় মেরে বলে, কুত্তা, তোমার আমার সঙ্গে কথা বলার কোনো অধিকার নেই। আজ রাতে শুধু তুমিই বিপদে নেই, সেই ছেলেটাও মারা যাবে। আজ রাতে আমি শুধু মজা করব না, আমি তার সামনেও মজা করব। এই কথা বলার পর মাকুটো চেন ফ্যাংয়ের মজার করার জায়গা মানে দুই পায়ের মাঝখানে অনেক জোরে লাথি মারে। মজার করার স্বপ্নটা একেবারে ভেঙে যায়। চেন ফ্যাং চিৎকার করে বলে, আহ না, আমার বল! সে ব্যথায় কুঁচকে গিয়ে হাত দিয়ে ধরে রাখে আর জোরে বলে, ধুর, তুমি কি চাও? আমি চাই তুমি মরে যাও। মাকুটো চেন ফ্যাংয়ের মাথায় হাত রেখে বলে, তুমি বলেছিলে তুমি মরতে চাও। তারপর মাকুটো অনেক জোরে মাথা ধরে মাটিতে ধাক্কা মারে আর বলে, আমাদের মধ্যে কে আগে মারা যায় সেটা আমরা কিভাবে দেখব? এই লড়াইয়ের মাঝে পিছন থেকে চেন ফ্যাংয়ের পরিবারের একজন এসে থামতে বলে, তাকে যেতে দাও। এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যাপ্টার 4। মাকুটো সামনে তাকায়। চেনফেংয়ের বাবা সেখানে দাঁড়িয়ে চেনফেংকে বাঁচাতে এসেছে। চেনফেংয়ের বাবা জোরে মাকুটোকে বলে, তাকে যেতে দাও। বাকি সবাই বলতে শুরু করে, এটা চেন পরিবারের প্রধান চেন ঝেংগুও, সেখানে কি করছে? তার পাশে থাকা সেই বৃদ্ধের শরীর থেকে এক ধরনের শক্তি বেরোচ্ছে। তিনি কি একজন কিংবদন্তি পুরনো মার্শাল আর্ট শেখা লোক? সান ই অনেক ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে, ওহ না, চেন ঝেংগু এখানে কিভাবে এলো? চেনফেং তার বাবার কাছে সাহায্য চায় এখান থেকে বের হওয়ার জন্যে। সান ই মনে মনে ভাবে, আমি তাকে কিভাবে সাহায্য করব? মাকুটো হয়তো অনেক দুর্বল, তাই সে এই রকম কথা বলল। মাকুটো চেনফেংকে ছেড়ে দেয়। মাকুটো এক বৃদ্ধ লোককে দেখে বলে, সম্ভবত এটাই সেই লোক যাকে সবাই পুরনো চীনা মার্শাল আর্ট শেখা বলে। চেনফেং তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, এই লোকটি আমাকে লাথি মেরেছে। বাবা, তোমাকে আমার জন্য কিছু করতে হবে। চেনফেংয়ের বাবা জোরে বলে, চুপ করো, ফিরে এসো।
চেনফেং ভয় পেয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। চেন ফেংয়ের বাবা বলে, ওই লোকটাকে? বুড়ো লোকটা বলে, সে একজন মার্শাল আর্ট শেখা লোক, কিন্তু তার বয়স দেখে মনে হচ্ছে সে খুব বেশি দিন আগে সাধারণ যোদ্ধা স্তরে পৌঁছায়নি। মাকুটো বলে, অন্য কিছু? জেঙ্গুও বলে, আমি আমার সম্মান হারিয়ে ফেলেছি, আমি আর কি করতে পারি? আমার মন ভালো, যদি সে করুণা চায় তাকে বাঁচতে দাও। বুড়ো লোকটা এখানে হাসতে থাকে। বুড়ো লোকটা মাকুটোর কাছে এসে বলে, তোমার বয়স কম, তবুও এত দক্ষতা অর্জন করা সহজ নয়। মাকুটো বলে, আমি এটা যত্ন নেব। বুড়ো লোক বলে, ভুল মানুষের সঙ্গে ঝামেলা করা। বুড়ো লোকটা তার গতি ব্যবহার করে মাকুটোর কাছে দ্রুত চলে আসে। বুড়ো মাস্টার মাকুটোর সামনে এসে বলে, করুণা চাও, তাহলে আমি এখনও তোমাকে বাঁচিয়ে রাখতে পারি। মাকুটো বলে, করুণা চাওয়া? সান সাধারণ মানুষ ছিল বলে বুড়ো লোকটাকে দেখতে পায়নি। সানি মনে মনে বলে, সেই বৃদ্ধ কি সেই পুরনো মার্শাল আর্ট শেখা লোক? মাকুটো বুড়ো লোকটা চুল ধরে বলে, কিন্তু তুমি বুড়ো, তুমি কি এখনো তোমার কফিন ঠিক করেছ? তোমার শেষকৃত্য করার জন্য বাড়িতে কি কেউ আছে? বুড়ো লোকটার অনেক রাগ হয়ে যায়। টম অ্যান্ড জেরির মতো করে লড়াই শুরু হয়। মাকুটো সেই বুড়ো লোকটার আক্রমণ থেকে বাঁচতে থাকে। তারপর মাকুটো অনেক জোরে একটা ঘুষি মারে বুড়ো লোকটাকে। বুড়ো লোকটা মার খেয়ে মাটিতে পড়ে যায়, সেখানেই অজ্ঞান হয়ে যায়। মাকুটো ঘুষি মারার পর বলে, তুমি খুব খারাপ বুড়ো মানুষ, একটা লুকে আক্রমণ করো। বাকি সবাই যারা দেখছিল তারা সবাই হাঁ করে তাকিয়ে থাকে। মাকুটো বলে, পরে আর কে আছে? চেনফেংয়ের বাবার 440 ভোল্টের শক লাগে। সে অবাক হয়ে বলে, এই যুবকের কাছে পরাক্রমশালী মিংলাও হার মানল? এই পরিস্থিতিটা কি? এটা কিভাবে হতে পারে? সে বুড়ো লোকটার মুখ ধরে বলে, তুমি কে? তুমি এটা কিভাবে করলে? মাকুটো তার কথার শক্তি দিয়ে একটা ওয়েভ তৈরি করে, যার কারণে আশেপাশে যত মানুষ আছে সবার কান ঢেকে যায়। মাকুটো জোরে চিৎকার করে বলে, আমি কে? তোমরা কি তা জানার যোগ্য? এই কথা এত জোরে বলে যে বুড়ো লোকটার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। চেনফেংয়ের বাবা ব্যথা পেয়ে বলে, ব্যথা করছে, আমার কান কাঁপছে, কি হচ্ছে? কারণ সে চিৎকার করে বলেছিল। মাকুটা চেনফেংয়ের বাবার কাছে এসে বলে, চেঙ্গু, তাই না? ভালো মন, তোমার শরীর ঠিক রাখো। আর চেঙ্গুয়া ভয় পেয়ে মনে হয় তার মুতো বের হয়ে যাবে। মাকুটো মনের মধ্যে বলে, সেই সময় আমার পরিবারের পতনের সময় চেন পরিবারেরও একটি অংশ ছিল। চেঙ্গুও ভয় পেয়ে গার্ডদের বলে, তাড়াতাড়ি ওকে থামাও, সে একা আছে, যাও তাকে মারো। সব গার্ড আক্রমণ করার জন্য চলে যায়। গার্ডরা সামনে গিয়ে চেঙ্গুওকে বলে, আমাদের বেতন বাড়াতে ভুলো না। মানে কাজ শেষ না করেই বেতন বাড়ানোর কথা বলে। পরে আর কি, সাইতামার মতো এক ঘুষিতে সব গার্ডকে আকাশে উড়িয়ে দেয়। মাকুটো হাত ঠিক করে বলে, সাধারণ মানুষ আমার কিছুই করতে পারবে না। চেঙ্গুও আর তার ছেলে চানফেং আর বাকি সবাই নিচে বসে বলে, গুরু, আমার ছেলেকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি, এটা আমার দোষ, আমাদের জীবন বাঁচান। মাকুটো বলে, তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসো, এতটা অভদ্র হয়েও না। মাকুটো ভয়ঙ্কর রূপ নিয়ে বলে, কিন্তু ঋণ পরিশোধের সময় এসেছে। আর পিছন থেকে কে যেন এসে বলে, থামো। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।